দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে নিটোল টাটা সংবাদ শিরোনাম। বান্দরবানে কেএনএফ এর সঙ্গে পুলিশ বিজিবির গোলাগুলি, ব্যাংক ম্যানেজার উদ্ধার। বান্দরবানে ব্যাংক লুটে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন। আমরাও আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা সেই ব্যবস্থাটি নিচ্ছি। আগামী 1 জুলাই থেকে মেট্রো রেলের টিকিটে 15% ভ্যাট বসছে। দ্রুত গতিতে বাড়ছে বৈদেশিক ঋণ পরিশোধের দায়বদ্ধতা, সিপিডির আলোচনার তথ্য। এবারে পুরো আয়োজনে যাচ্ছে। বান্দরবানের থানচিতে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ অস্ত্রধারীদের সাথে আজ রাতে পুলিশ ও বিজিবির কয়েক দফা গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাতে জানা গেছে, রাত 8:30টার দিকে কেএনএফ সদস্যরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে থানচি বাজার ও স্বাস্থ্য কমপ্লেক্সের এলাকায় গুলি চালায়। কিছুক্ষণ পর পুলিশ ও বিজিবি সদস্যরাও এগিয়ে আসে। দফায় দফায় চলে গোলাগুলি। এক পর্যায়ে থানচি থানায় হামলা চালায় কেএনএফ। পুলিশ সদস্যরা এর জবাব দেয়। রাত 10টার পর পরিস্থিতি অনেকটা শান্ত হয়ে আসে। দর্শক, এই মুহূর্তের খবর জানাতে চাই। বান্দরবানের থানচির ঘটনা জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী কমিয়ং মারমা। কমই, এই মুহূর্তের অবস্থা এবং ঘটনার বিস্তারিত তথ্য এই মুহূর্তে আপনার কাছে কি রয়েছে একটু দর্শকদের জানাবেন। ধন্যবাদ রুবায়েত। আপনি জানেন যে রুমাতে মঙ্গলবার এই কেএনএফ এর যে 70 থেকে 80 জনের একটি গ্রুপ, সশস্ত্র গ্রুপ, ব্যাংক সোনালী ব্যাংক ডাকাতির চেষ্টা করা হয়েছিল এবং সে সময়ে যে তারাবি নামাজ পড়া অবস্থায় যে মসজিদে যে মুসল্লি ভাইরা রয়েছিলেন, মুসল্লি ভাইদেরকে জিম্মি করে তাদের মোবাইল এবং যে টাকা পয়সা ছিনিয়ে নেয়। এক পর্যায়ে তারা যে ব্যাংক লুট করতে না পেরে যে ব্যাংকের যে রুমা শাখার যে ব্যবস্থাপক যে নেজামউদ্দিন, তাকে অপহরণ করে নিয়ে যায় এবং অপহরণ করার পর এর পরের দিন যে থানচি, বান্দরবানের যে থানচিতে দুপুর 12:30 নাগাদ যে দুইটি জিপ গাড়িতে করে 30 জনের মতো যে সশস্ত্র গ্রুপ কেএনএফের সদস্যরা থানচি বাজারের পিছনে যে সোনালী ব্যাংক এবং কৃষি ব্যাংক রয়েছে, সেই কৃষি ব্যাংকে তারা অতর্কিত হামলা চালিয়ে 2 ব্যাংক থেকে প্রায় 18 লক্ষ টাকা নিয়ে তারা সেখান থেকে চলে যায়। এর পরবর্তীতে এই যে আজকে রাত 8:30 থেকে 9টা পর্যন্ত, 8:30 থেকে 8:30টায় যে কুকিচিনের কেএনএফ এর সদস্যরা থানচি বাজারে প্রবেশ করে থানচি থানা গুলি চালালে থানচি থানার পুলিশ সদস্য এবং বিজিবির সদস্যরা পাল্টা গুলি চালায়। এরপরে যে প্রায় আধা ঘন্টা ব্যাপী গোলাগুলির পরে পরিস্থিতি এখন অনেকটা শান্ত রয়েছে বলে আমাদেরকে থানচি নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন জানিয়েছেন। রুবায়েত, এই ছিল থানচিতে গোলাগুলির ঘটনার সর্বশেষ তথ্য। কমি, অসংখ্য ধন্যবাদ এই আপডেটটুকু জানাবার জন্য। এদিকে বান্দরবানের রুমায় অপহৃত সোনালী ব্যাংকের ম্যানেজার নিজামউদ্দিনকে উদ্ধার করা হয়েছে। আজ সন্ধ্যা 7:15টার দিকে বান্দরবানের রুমা বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। নিজামউদ্দিনকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। গণমাধ্যমকে তিনি জানান, র্যাব বিভিন্ন প্রক্রিয়ায় কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর সঙ্গে মধ্যস্থতা করে তাকে উদ্ধার করতে সমর্থ হয়েছে। 2 এপ্রিল নিজামউদ্দিনকে অপহরণ করে নিয়ে যায় কেএনএফ অস্ত্রধারী সদস্যরা। বান্দরবানে ব্যাংক লুটপাটে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ মতো কাজ হচ্ছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। 2 এপ্রিল বান্দরবানে সোনালী ব্যাংকের রুমা শাখায় হামলা চালায় কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ।
পুলিশ ও আনসার সদস্যদের অস্ত্র ও গুলি লুটের পাশাপাশি ব্যাংকের ম্যানেজার নিজামুদ্দিনকে মসজিদ থেকে অপহরণ করা হয়। পরদিন থানচিতে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে হামলা চালিয়ে টাকা পয়সা নিয়ে যায় সশস্ত্র সংগঠনটির সদস্যরা। এ নিয়ে দেশ জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বৃহস্পতিবার সচিবালয়ে এই ঘটনা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ব্যাংক লুটের ঘটনা ছোট করে দেখছে না সরকার। আমরা এই ঘটনাগুলিকে আর আমরা তুচ্ছ করে দেখছি না। আমরা এটা কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন। আমরাও আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা সেই ব্যবস্থাটি নিচ্ছি, যাতে করে এই ধরনের ঘটনা আর পুনরাবৃত্তি না ঘটে সেই ধরনের প্রচেষ্টা আমরা চালিয়ে যাব। এদিকে সন্ধ্যায় র্যাব জানিয়েছে, কেএনএফ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের এই সন্ত্রাসী সংগঠনের সবাই এই জঙ্গিদের অর্থেই তারা তাদের নিজস্ব খাবার দাবার, তাদের প্রশিক্ষণ, তাদের অস্ত্র কালেকশন এই কাজ করতো। তো তখন থেকে আমাদের মধ্যে এই বিষয়টি বিভিন্ন সময় এসেছে যে তাদের টাকার প্রয়োজন, তারা টাকা খুঁজছে বা টাকা চাচ্ছে, এবং যেটি মূল বিষয়টি হয়েছে যে আসলে একটি শান্তি প্রক্রিয়া চলমান ছিল, এই জন্য হয়তোবা কেউ হয়তো ওইভাবে এটা বুঝতে পারেনি। কেএনএফ অস্ত্রধারীদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। এটা হঠাৎ করে কেন এরকম হলো, এটা নিয়ে গোয়েন্দারাও কাজ করছে, পাশাপাশি যারা শান্তি কমিটিতে তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছিলেন, আলাপ আলোচনা চলমান ছিল, তারাও হয়তো আরও ভালো বলতে পারবে যে তাদের কোনো জায়গায় মতনৈক্য বা কোনো কিছু ছিল কিনা। বাট আমাদের কাছে যে বিষয়টি এখন পর্যন্ত মনে হয়েছে যে তারা ইতিপূর্বেও বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করেছে, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করেছে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে অন্য প্রসঙ্গ। চলতি বছরের 1 জুলাই থেকে মেট্রো রেলের টিকিটে শতকরা 15% ভ্যাট বসছে। আজ এই আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট বিভাগ। এতে মেট্রো রেলের ভাড়া শতকরা 15% বাড়তে পারে। বর্তমান টিকিটের উপর ভ্যাট মওকুফ রয়েছে, যা 30 জুন পর্যন্ত চলমান থাকবে। মেট্রো রেল কর্তৃপক্ষ ভ্যাট আরোপ না করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করেছিল, কিন্তু এনবিআর তা আমলে নেয়নি। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারলে পরবর্তী নির্বাচন নিয়ে ভাবতে হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই জনপ্রতিনিধিদের জনসেবার দিকে বিশেষ দৃষ্টি দেবার আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। সকালে নতুন মেয়রদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। গত 9 মার্চ ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন এবং কুমিল্লা সিটিতে মেয়র পদে উপনির্বাচন হয়। কুমিল্লায় মেয়র নির্বাচিত হন তাহসিন বাহার সূচনা, আর ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ইকরামুল হক টিটু আবার মেয়র নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে 2 মেয়রসহ কাউন্সিলর এবং কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণের আয়োজন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে শপথ নেন নবনির্বাচিত মেয়র তাহসিন বাহার সূচনা ও ইকরামুল হক টিটু। এরপর 5 জেলা পরিষদ চেয়ারম্যানকে শপথ পাঠ করান সরকার প্রধান। অনুরাগ বা বিরাগে বশবর্তী না হইয়া পরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলরদের শপথ পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। কাউন্সিলর নির্বাচিত হইয়া প্রধানমন্ত্রী বলেন, দেশের তৃণমূলকে যুক্ত করেই উন্নত সমৃদ্ধ দেশ গড়তে চাই সরকার। আমাদের যে যোগাযোগ ব্যবস্থা সেটা যেভাবে উন্নত হয়েছে এটা যেন অব্যাহত থাকে এবং কাজের মান যেন ঠিক থাকে। জলাভূমিগুলি বন্ধ করা যাবে না। নদী, নালা, খাল, বিল, পুকুর এগুলি সংরক্ষণ করতে হবে। মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করে মানুষের কল্যাণে কাজ করবার আহ্বান জানাচ্ছি। একটা ভোটের কিন্তু অনেক মূল্য, এটা মাথায় রাখবেন। কাজে এটা যেন কোনো মতে মানুষের আস্থা বিশ্বাসটা যেন আপনারা না হারান, সেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করবেন। পানি বিদ্যুৎ ব্যবহারে অপচয় কমানোর আহ্বান জানিয়ে উৎপাদন বাড়ানোর উপর জোর দেন প্রধানমন্ত্রী। বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকট না থাকলে দারিদ্র্যের হার আরও কমানো যেত। আমি সকল ইফতার পার্টি আমরা বাদ দিয়েছি। ইফতার পার্টি বাদ দিয়ে আমাদের দলের নেতাকর্মী এবং অন্যান্য আমাদের প্রশাসন থেকে শুরু করে বা তাদের স্ব কর্মস্থলে যারা সীমিত আয় চলে তাদের মাঝে ইফতার বন্টন করা, এবং সেটা খুব ভালোভাবে করে যাচ্ছে আমাদের দলের যারা, তারা তো করে যাচ্ছি। এমনকি ব্যবসায়ীও এখন মাঠে নেমেছে, তারাও মানুষের পাশে দাঁড়িয়েছে। জনসেবা করাটাই তো বড় কথা, পার্টি খাওয়ার জন্য তো না। বিগত যে কোনো সরকারের থেকে আওয়ামী লীগের আমলে দেশের মানুষ ভালো আছে দাবি করে শেখ হাসিনা বলেন, এটা এক শ্রেণীর মানুষের সহ্য হয় না। যারা দেখে না, চোখ থাকতে অন্ধ,
তাদেরকে করুণা করা ছাড়া আর কোনো কিছু নেই। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। ঈদযাত্রার দ্বিতীয় দিনে রাজধানী থেকে সময় মতো ছেড়েছে ট্রেন, তবে রাতের কয়েকটি ট্রেন দেরিতে ছেড়েছে। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। বুধবার প্রথম দিন কয়েকটি ট্রেন ছাড়তে দেরি করলেও বৃহস্পতিবার সময় মতো ছেড়েছে সব ট্রেন। যাত্রীদের ট্রেনে ওঠার আগে ছিল 3 স্তরের চেকিং ব্যবস্থা। টিকিট ছাড়া প্ল্যাটফর্মে যেতে পারেননি কেউ। না, এখনো পর্যন্ত এরকম কোনো বিড়ম্বনা দেখি নাই। স্কুল অফ দিছে, এক্সাম শেষ, তো আম্মু আর বোনকে নিয়ে বাড়ি যাচ্ছি। আমি ঢাকা টু ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি ঈদের ছুটিতে। আমরা মূলত ঈদের উদ্দেশ্যে এই বাড়িতে যাওয়া হচ্ছে, প্রিয়জনদের সাথে ঈদ করবো গিয়ে, এটাই। গতবারের অভিজ্ঞতা থেকে এবার 8 ও 9 এপ্রিলের চাপ সামলাতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। গতবারের যে লাস্টের দিন যে আপনার গার্মেন্টসগুলো যখন একসাথে ছুটি হয় তখন একটা মুখ তৈরি হয়, তো সেটা মাথায় রেখে এবার আমরা আপনাদের নিরাপত্তা ব্যবস্থা আরেকটু জোরদার করেছি। যাত্রীদের স্বস্তির জন্য এবার ঢাকা ক্যান্টনমেন্ট থেকে 2টি এবং শহরতলি স্টেশন থেকে 4টি ট্রেন ছাড়ছে। তবে কমলাপুর ও বিমানবন্দর স্টেশন থেকে উঠতে পারবে না এই ট্রেনের যাত্রীরা। 3 স্তর বিশিষ্ট টিকিট চেকিং ব্যবস্থা রেখেছি এবং প্রত্যেক যাত্রী টিকিট যার ভ্রমণ তার এই নীতি বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। যদি কোনো সমস্যা হতে পারে সেটা রিকভারির জন্য আমাদের এক্সট্রা কোচ দেওয়া আছে কোনো কেস ড্যামেজের ক্ষেত্রে, এবং আমাদের লোকোমোটিভ যে পাওয়ার সেটাও আমাদের এক্সট্রা প্রস্তুত করা আছে। ঈদ উপলক্ষে শুক্রবার থেকে চলবে বিশেষ ট্রেন। এবার ঈদে মোট 8টি বিশেষ ট্রেন চলবে। এদিকে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো অনলাইনে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি করা হয়েছে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, দেশের বিভিন্ন জেলার মার্কেটগুলোতে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। পছন্দের পোশাক কিনতে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন শপিং মলে ঘুরছেন তারা। জমে উঠেছে রংপুরের ঈদবাজার। 21 রমজান থেকে বেচা বিক্রি বেড়েছে নগরীর বিপণী বিতানগুলোতে। রংপুর সুপারমার্কেট, জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্স, RMC শপিং কমপ্লেক্স সহ বিভিন্ন শপিং মলগুলোতে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। শাড়ি, 3 পিস, পাঞ্জাবি, শার্ট, প্যান্টের পাশাপাশি পারফিউম, কসমেটিক্স, জুতা সহ বিক্রি হচ্ছে নানা পণ্য। কাপড়ের যে গুণগত মান অনুযায়ী দাম অনেক বেশি। দাম তো ভালোই আছে, অনেক দাম। আসলে পরিবার পরিজন নিয়ে পোশাক কেনাকাটা করতে, যেহেতু একেবারে ঈদের অন্তিম মুহূর্তে আর বেশি সময়ও নেই। 10টা থেকে রাত 12টা পর্যন্ত থাকে, তো মোটামুটি এর মধ্যে কাস্টমার থাকে সব সময়, আর বেচা বিক্রি আলহামদুলিল্লাহ ভালো। এবার কেনা বেশি ছিল, যার কারণে কাস্টমারের জন্য একটু অ্যাফোর্ডেবিলিটি কম হচ্ছে। তারপর ওভারঅল সবকিছু মিলে স্যাটিসফাইড আমরা। খুলনা নগরীর মার্কেটগুলো এখন জমজমাট। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত সব সময় ভিড় লেগেই আছে বিপণী বিতানগুলোতে। রুচি ও পছন্দের সাথে মিলিয়ে পোশাক কিনছেন সবাই। বিক্রেতারা বলছেন, গত 2 বছরের তুলনায় এবছর বেচা বিক্রি ভালো। ময়মনসিংহের বিভিন্ন শপিং মলে ভিড় বেড়েছে। ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন ডিজাইনের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। আসলে আমাদের আজকে যেহেতু 23 রোজা, ঈদ প্রায় আমাদের চলে আসছে। আসলে পরিবারের সবার জন্যই আমাদের কেনাকাটা দরকার। ঈদে সব কেনাকাটা হচ্ছে, ঈদের পরপরই বৈশাখ চলে আসছে। বৈশাখের জন্য কেনাকাটা করতেছি, অনেক ঘুরে ঘুরে অনেক কিছু কেনা হয়েছে। বৈশাখ তো পাশাপাশি, তাই ঈদের মার্কেট তো হচ্ছে, প্লাস বৈশাখের জন্য কেনাকাটা হচ্ছে, তাই ঈদ এবং বৈশাখ ভালোই যাবে। এদিকে মার্কেটগুলোতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক তৎপর রয়েছে পুলিশ। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ। দর্শক, রাজধানী সহ সারা দেশে এখন ঈদের কেনাকাটার ধুম পড়েছে। এই বিষয়ে আরও জানাতে রাজধানীর মৌচাক এলাকা থেকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। স্বস্তিকা, এই মুহূর্তের কেনাকাটার পরিস্থিতি আমাদের জানান। কোন কোন পণ্যের বা জামা কাপড়ের প্রতি মানুষের আকর্ষণ বেশি? ব্যবসায়ীরা তাদের ব্যবসা সম্পর্কে কি বলছেন? আমি এই মুহূর্তে মৌচাক মার্কেটে রয়েছি এবং এখন রাত প্রায় 11টার বেশি বাজে। এখনও কিন্তু এই মার্কেটে যে ঈদের ঠিক শেষ মুহূর্তে যে সবাই ঈদের কেনাকাটা করতে ব্যস্ত, তার কিন্তু পূর্ণ চিত্র আপনি দেখতে পাচ্ছেন। পুরো মার্কেটটি কিন্তু জমজমাট এবং সব থেকে বেশি উৎসাহী কিন্তু যারা ছোট শিশু কিশোরেরা রয়েছে, তারা কিন্তু সব থেকে বেশি উৎসাহী। এবং এই ঠিক 6 দিন আগে এই মধ্যরাতেও কিন্তু বাবা মার সাথে এসেছেন এবং তাদের পছন্দের যে জামাটি বা পছন্দের জুতাটি সেটা কিন্তু কিনছেন। এবং এই মৌচাক মার্কেটে কিন্তু সব ধরনের পোশাক, সব ধরনের প্রয়োজনীয়
প্রয়োজনীয় পোশাক কিন্তু পাওয়া যায়, জামা জুতা থেকে আরম্ভ করে সব কিছুই। এবং এই মার্কেটটিতে কিন্তু ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড় যারা রয়েছে তাদের জন্যও পোশাকগুলো পাওয়া যায়। এবং এখানে কিন্তু ছোট বাচ্চাদের নানা ধরনের পোশাক এখানে রাখা হয়েছে। এবং ঈদের পাশাপাশি যে পহেলা বৈশাখ রয়েছে, এই পহেলা বৈশাখকে কেন্দ্র করেও কিন্তু এখানে পোশাক রাখা হয়েছে। এবং সর্বোচ্চ পোশাকের যে দাম এখানে নির্ধারণ করা হয়েছে 400 টাকা থেকে শুরু করে 3000, 4000, 5000, সর্বোচ্চ 6000, 7000, অনেক পোশাক রয়েছে কিন্তু তৈরি হচ্ছে। এবং এখনো কিন্তু পরিবার পরিজনদের সাথে এসে, স্বজনদের সাথে এসে প্রিয় পোশাকটি কিন্তু কেনা হচ্ছে। এবং এই সময়টি কিন্তু গরম এবার ঈদে, এবং বৈশাখেও তীব্র গরম থাকবে, এবং সেটিকে মাথায় রেখে কিন্তু যারা ব্যবসায়ীরা রয়েছে এবং ব্যবসায়ীরা বলছেন লক্ষ্যে যে সারাটি তারা পাবে, সেই সারাটি তারা পাচ্ছে। কিন্তু পাশাপাশি যে উৎসাহটা, মানে এবার ঈদের দুটো উৎসব রয়েছে, দুটো উৎসবকে কেন্দ্র করে ব্যবসায়ীদের স্বস্তিকা জানাচ্ছিলেন রাজধানীর কেনাকাটার খবর ঈদের আগে। দ্রুত গতিতে বাড়ছে বৈদেশিক ঋণ ও ঋণ পরিশোধের দায়বদ্ধতা, এমনটাই জানিয়েছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আজ রাজধানীতে এক আলোচনা সভায় এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এই সংস্থাটি। দেশের বৈদেশিক ঋণ ও ঋণ পরিশোধের সক্ষমতার চিত্র নিয়ে বৃহস্পতিবার রাজধানীতে আলোচনার আয়োজন করে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বৈদেশিক ঋণ ও ঋণ পরিশোধের দায়বদ্ধতা কিভাবে দ্রুত বাড়ছে সে বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির সম্মানীয় ফেলো মুস্তাফিজুর রহমান। এ নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি সতর্কও করেন তিনি। রেভিনিউ জিডিপি রেশিও বাড়ানোর, রেভিনিউ আর্নিংস বাড়ানোর কোনো বিকল্প বাংলাদেশের সামনে এখন আর নাই। এটাই হলো একটা বড় মেসেজ, এবং এটা আমাদেরকে এক্সটার্নাল বরোয়িংসে সার্ভিসিংয়েও একটা বড় ধরনের ইম্প্যাক্ট কিন্তু নিয়ে আসবে। এই পরিস্থিতির জন্য মেগা প্রকল্পের দুর্নীতিকে দায়ী করেন সিপিডির আরেক সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। আর বড় প্রকল্পের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন রাজনীতিক জোনায়েদ সাকি। এই যে বেশি বেশি ঋণ নিয়ে বেশি বেশি প্রকল্প করা, তার মধ্যে দিয়ে কিন্তু দুর্নীতির নেটটা অনেক বড় হচ্ছে, কারণ এখানে কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। এই প্রত্যেকটি বড় বড় মেগা প্রকল্পের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান, গোষ্ঠী, ব্যক্তির বিশ্লেষণ করে দেখেন, তাদের সাথে টাকা পাচারের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক পাওয়া যাবে বলে আমার বিশ্বাস। অর্থনীতির সার্বিক দিক নিয়ন্ত্রণে উৎপাদন ও বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান। বিদেশি সহায়তা, বিদেশি ঋণ, বিদেশি ইনভেস্টমেন্টের দরকার হবে, এগুলো কোনোটাই খারাপ না। কিন্তু যেটা সবাই বলেছেন যে এগুলো কোথায় যাচ্ছে এবং কিভাবে ব্যবহার করা হচ্ছে, কোন প্রকল্পে বিনিয়োগ করা হচ্ছে, সেই প্রকল্পের মান কি, এগুলো অনেক খেয়াল করে বিবেচনা করতে হবে। 2023 সালের জুনে বাংলাদেশের সরকারি ও বেসরকারি বৈদেশিক ঋণ ছিল $98.9 বিলিয়ন, যা একই বছরের সেপ্টেম্বরে $100 বিলিয়ন অতিক্রম করে। এমন তথ্য উপস্থাপনের পাশাপাশি বর্তমানে বৈদেশিক ঋণ ও জিডিপির অনুপাত 21.6%, তুলনামূলক বেশি নয় বলেও জানানো হয় আলোচনায়। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। খুলনা রূপসায় সালাম জুট মিলের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বেতন ও ঈদ বোনাস নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন 400 শ্রমিক কর্মচারী। অবশ্য ঈদের আগেই শ্রমিকদের সব পাওনা পরিশোধের আশ্বাস দিয়েছে পাটকল কর্তৃপক্ষ। 3 এপ্রিল খুলনায় সালাম জুট মিলে অগ্নিকাণ্ডে প্রায় 750 টন রপ্তানি উপযোগী পাটজাত পণ্য, 35,000 মন কাঁচা পাট সহ মিলের যন্ত্রপাতি পুড়ে গেছে। সব মিলে 125 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পাটকল কর্তৃপক্ষের। কাঁচা পাট মানে র জুট যাচ্ছিল 4টে গোডাউনে, এর দামও প্রায় 16-17 কোটি টাকার মাল ছিল, 70-80 কোটি টাকার মেশিনারিজ, যা কোনো কাজে লাগানো যাবে না। এতে আমি অনুমান করতেছি সরকার আমি প্রায় 600 কোটি টাকার উপরে আমি লাইভেলে এসে দাঁড়ালাম। এই মিলে কাজ করে 450 শ্রমিক। তারা জানান রপ্তানির জন্য মিলে প্রচুর পরিমাণ পাটজাত পণ্য প্রস্তুত ছিল। 2-1 দিনের মধ্যেই কথা ছিল শিপমেন্টের। আরে ফ্যাক্টরি পুড়ে গেছে, এই ফ্যাক্টরি কবে কি উঠবে সেটা আমরা কেউ বলতে পারবো না। এখন মনে করেন আপাতত এই ঈদটা চলবো কি রে, ঈদ আছে, বোনাস পাবো, বেতন পাবো 2 সপ্তাহ,
সবার ইচ্ছা ছিল যে এই দিয়ে আমরা করব। এখন পুনরায় কবে চালু হবে, কি হবে, এতগুলো লোক কিভাবে চলবে, কি করবে? এইটার উপরে আমাদের সংসার চলে, আমাদের বাল বাচ্চা, আমাদের আহলে পরিবার সবাই চলে এখানে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে ঈদের আগেই শ্রমিকদের সব পাওনা পরিশোধ করা হবে। ওদের যে বেতন বোনাস যেটা আছে এটা চেয়ারম্যান স্যার নিজেই কমিটমেন্ট করছেন, এটা ওরা যথাসময় পেয়ে যাবে। বুধবার বিকেল 5:30টার দিকে জুট মিলটিতে আগুন লাগে। রাত 11টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। দীপ্ত, বার্তাকক্ষ। চলতি বছর তৈরি পোশাক রপ্তানি $50 বিলিয়ন ছাড়াবে বলে আশা করছেন বিজিএমইএর বিদায়ী সভাপতি ফারুক হাসান। আজ রাজধানীর উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, নতুন বাজারে রপ্তানি অনেক বেড়েছে, তাই এই খাতে এখন স্থানীয় বিনিয়োগ বাড়াতে হবে। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কিভাবে রপ্তানি আয় বৃদ্ধি করা যায় তা নিয়েও আরও গবেষণার আহ্বান জানান বিজিএমইএর সভাপতি। পোশাক কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি। মিয়ানমারের রাজধানী নেইপিদির একটি সেনা ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে জান্তা বিরোধীরা। আজ এ হামলা চালানো হয়, তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। হামলার বিষয়টি নিশ্চিত করেছে গণমাধ্যম, তবে হামলায় কী ধরনের ড্রোন ব্যবহার করা হয়েছে তার বিস্তারিত তথ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়নি। ফিলিস্তিনের কাছে ফিফা বিশ্বকাপ বাছাইয়ে টানা 2 ম্যাচ হারের ফলস্বরূপ ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে গেছে বাংলাদেশ। আজ ঘোষিত তালিকায় 183 থেকে পিছিয়ে বাংলাদেশ এখন 184 নম্বরে অবস্থান করছে। ঠিক বিপরীতে বাংলাদেশকে 2 ম্যাচ হারানোয় ফিলিস্তিনের অবস্থান 4 ধাপ এগিয়ে 97 থেকে এখন 93 উত্তীর্ণ হয়েছে। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের শীর্ষস্থান ধরে রেখেছে, আর 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের অবস্থান 5মে রয়েছে। ফ্রান্স 2য় স্থান ধরে রেখেছে। দর্শক, খবর শেষ করব একটি ভিন্ন ধরনের খবর জানিয়ে। রোজার মাসে সারা বিশ্বেই চলে নানা আয়োজন, পিছিয়ে নেই মিশরও। বিশ্বের সবচেয়ে লম্বা টেবিলে সম্প্রতি ইফতার আয়োজন করেছিল রাজধানী কায়রোর শহর মাতারিয়া। লম্বা রাস্তার দুই পাশে সারিবদ্ধ 700 টেবিল। 15 রোজায় এলাকার সব ধর্মের মানুষ ইফতার করেন এখানে। এক দশক ধরে এই আয়োজন হয়ে আসছে কায়রোর শহর মাতারিয়ায়, যা উঠেছে গিনেস বুকেও। আল্লাহর রহমতে 10 বছর ধরে আমরা এই আয়োজন করে আসছি। সব ধর্মের মানুষ এখানে একসাথে ইফতার করেন। এই ধারা আমরা সবসময় বজায় রাখতে চাই। আমাদের অনেক আনন্দের দিন এটি। এই বছরটি গত 9 বছরের থেকে আলাদা। আমরা শুরু করেছিলাম মাত্র 200 খাবার দিয়ে, তারপর 2000, 5000, এবারের আয়োজনে 15,000 রকমের খাবার রয়েছে। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদের রঙে সেজেছিল পুরো শহর। অনেকের হাতেই ছিল ফিলিস্তিনের পতাকা। ঐতিহ্যবাহী এই আয়োজন দেখতে আশপাশের এলাকা থেকেও লোক আসে। এবারের ইফতারে 30,000-এর বেশি মানুষ উপস্থিত ছিলেন। নাদিরা জাহান, দীপ্ত, বার্তাকক্ষ। দর্শক, সংবাদ শেষ করছি, তবে শেষ করার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। বান্দরবানে কেএনএফ এর সঙ্গে পুলিশ বিজিবির গোলাগুলি, ব্যাংক ম্যানেজার উদ্ধার। বান্দরবানে ব্যাংক লুটে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। আগামী 1 জুলাই থেকে মেট্রো রেলের টিকিটে 15% ভ্যাট বসছে। দ্রুত গতিতে বাড়ছে বৈদেশিক ঋণ পরিশোধের দায়বদ্ধতা, সিপিডির আলোচনার তথ্য। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে। শুভরাত্রি।